হ্যাঁ, তাহলে লাভ এবং সংখ্যা আমাদের দেওয়া থাকলে আমরা হচ্ছে মোট লাভ বের করার সময় সংখ্যা ইনটু লাভ করব। তাহলে এখানে তুমি দেখো যে আমাদের বলা আছে যে বইয়ের সংখ্যা, তিনটা বইয়ের সংখ্যা এখানে দেওয়া আছে, একটা পদার্থ, গণিত এবং রসায়নের, এবং ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা যদি মনে করো বলি এভাবে যে আমাদের তোমার বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স, বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স হচ্ছে পি, ঠিক আছে, এবং লাভের ম্যাট্রিক্স হচ্ছে কিউ, ঠিক আছে। তো দুইটা ম্যাট্রিক্স আছে আমাদের কাছে, দুইটা ম্যাট্রিক্স থাকলে আমরা গুণ করে দিলে আমাদের হচ্ছে যে মোট লাভ বের হয়ে যাবে। তাহলে লাভের পি যে ম্যাট্রিক্সটা আমরা নিচ্ছি সেই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে এভাবে 100, 125, 110 একটা রো হিসেবে লিখতে পারবো। এবং কিউ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কার ম্যাট্রিক্স? লাভের ম্যাট্রিক্স। তাহলে লাভের ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখবো? লাভের ম্যাট্রিক্স আমরা লিখবো 70 মাইনাস 60 করে, ঠিক আছে, 70 মাইনাস 60। তাহলে প্রথম যে বইটা থাকবে সেই বইয়ের লাভ হচ্ছে কত? 70 মাইনাস 60, কারণ হচ্ছে 70 কি ছিল? বিক্রয় মূল্য, আর 60 হচ্ছে ক্রয় মূল্য। এরপরে আমাদের দ্বিতীয় যে বইটা আছে এই বইয়ের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 90, ক্রয় মূল্য, সরি, বিক্রয় মূল্য 102, ক্রয় মূল্য 90। আর পরেরটার জন্য হচ্ছে 96 বিয়োগ 85। এখন কথা হচ্ছে যে আমি উপরের ম্যাট্রিক্সটাকে একটা সারি ম্যাট্রিক্স করে লিখলাম, এটাকে কলাম ম্যাট্রিক্স করলাম কেন? ঠিক আছে, এর কারণ হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই ম্যাট্রিক্স দুইটা গুণ করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে এমন ভাবে ম্যাট্রিক্স দুইটা সাজাতে হবে যেন এটা গুণনের যোগ্যতা লাভ করে। এটাই তো, একটা হইতেছে 1/3 আর একটা হচ্ছে 3/1। 3/1। তাহলে আমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন এটা গুণনের যোগ্যতা লাভ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 3, এটা 3, তাহলে আমাদের এটা গুণনের যোগ্যতা লাভ করেছে। তাহলে আমরা এখন লিখতে পারবো যে লাভ সমান সমান হচ্ছে পি ইন্টু কিউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখন গুণ করে দিব 100, 125, 110 ইন্টু তোমার হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে কত? 10, 12 আর হচ্ছে 11, ঠিক আছে। এরপরে জাস্ট হচ্ছে যে আমাদের একটা ম্যাট্রিক্স আমরা বানাই ফেলবো, সেটা হচ্ছে মোট লাভ। তাহলে মোট লাভ কি হবে? এই সারিটাকে আমরা কি করব? এই কলামের উপর বসিয়ে দেব। তাহলে আমাদের মোট লাভ হবে 100 ইন্টু হচ্ছে 10 যোগ 125 ইন্টু হচ্ছে 12 যোগ 110 ইন্টু 11। তাহলে এটা মোট লাভ কত দাঁড়াচ্ছে আমাদের? এটা গুণ করে ফেলো, গুণ করে ফেললে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের লাভ। একটা বক্স আসবে আর কিছুই না, ঠিক আছে, কারণ এটা তো শুধুমাত্র একটা উপাদান নিয়ে তো আর ম্যাট্রিক্স এখানে হবে না। তো আমাদের জাস্ট হচ্ছে মোট একটা লাভ আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝেছো? এটা খুবই সিম্পল একটা জিনিস। একই রকম ভাবে এইখানে যখন করবা তখন দেখো এইখানে তোমার হচ্ছে যে কলমের সংখ্যা দেওয়া আছে, ঢাকায় একটা দেওয়া আছে এবং তোমার হচ্ছে রাজশাহীতে দেওয়া আছে একটা। তাহলে এই দুইটা কলমের যে প্রকারভেদ আছে এই দুইটাকে তোমাকে হচ্ছে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, আর এই যে লাভের যে এটা আছে এটাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে। তাহলে এটা যদি আমরা বানাই তাহলে আমাকে এই নিচেরটাকে দেখো, নিচেরটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স আমরা করতে পারবো। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? 2/3 ম্যাট্রিক্স বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এভাবে লিখবো 140, 155, 132, আর এটা হচ্ছে 130, 100 আর হচ্ছে 148, ঠিক আছে। আর আমাদের আরেকটা যে ম্যাট্রিক্স দাঁড়াবে সেটা হচ্ছে এরকম 150, 2.00 আর একটা হচ্ছে 1.25, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স, এটা হচ্ছে কিউ ম্যাট্রিক্স। তাহলে মোট লাভ সমান সমান হবে পি কিউ, লাভ সমান সমান হচ্ছে পি কিউ, বুঝা গেছে? তাহলে এই ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? এই ম্যাট্রিক্সটা হবে তোমার এটা কত? এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, আর এইটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। তাহলে এইটা হবে
2/1 ম্যাট্রিক্স। 2/1 ম্যাট্রিক্স যদি হয় তাহলে তোমার এই উপরে তোমার হচ্ছে যে এইখানে যে ম্যাট্রিক্সটা পাবা উপরে সেটা কি বোঝাবে, সেটা হচ্ছে ঢাকায় বিক্রিত কলমের সংখ্যা, কলমে লাভ। আর এটা হচ্ছে রাজশাহীতে বিক্রিত কলমের লাভ। তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে বের করতে বলেছে মোট লাভ কত হবে। ঠিক আছে, কলমের মোট লাভ, তার মানে এই দুইটা আমরা তখন যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এরপরে তোমার হচ্ছে তোমাকে আমি এইগুলো করতে বলেছিলাম, তুমি করো নাই, 7 এবং 8। আচ্ছা, মুখে মুখে বলো দেখি, শূন্যঘাতে ম্যাট্রিক্স বলতে কি বুঝেছিলাম? বুঝলাম না, কথা ভাঙা আসছিল। আচ্ছা, বলছি যে হচ্ছে 7 এবং 8ও করতে বলেছিলাম কিন্তু করো নাই। যাই হোক, এখন বলো আমাকে, সেটা হচ্ছে যে এই শূন্যঘাতে ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির মান শূন্য। এই যে তোমাকে প্রমাণ করতে বলেছে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতে ম্যাট্রিক্স, কিভাবে প্রমাণ করবা? করতে হবে, এই যে ডি স্কোয়ার করতে হবে। তাহলে ডি স্কয়ার সমান সমান শূন্য দেখালে হচ্ছে। আচ্ছা, এইটা কি হচ্ছে? এটা তো একবার হচ্ছে এ ইনটু বি ট্রান্সপোজ করতে হবে, আর একবার হচ্ছে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। হ্যাঁ, আর এইটা কি করতে বলেছে? ওখানে জাস্ট এক্স কিউব গুলা, এক্স কিউব এক্স আর এক্স এর মধ্যে সি বসাই দেয়। বসে কি হবে তাহলে? এটা তো হবে 2c কিউব মাইনাস 3c প্লাস 5। তাহলে আমরা কিভাবে করবো এটা? একবার সি কিউব বের করতে হবে, মানে এর জন্য আগে সি স্কোয়ার বের করতে হবে, ইনটু সি করতে হবে, সি কিউব বের হইলো। পরে 3c এর জন্য হইতেছে এই যে 3 ইনটু সি করতে হবে, আর 5i ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে করা যায়? 5i করে দিলে হবে এটা। হ্যাঁ, এই যে 2, আচ্ছা, এই যে তো সি 2/2, i ও হ্যাঁ, 2/2, যেটা 5i। হুম, না তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে আহ হ্যাঁ, ঠিক আছে, করতে পারবা। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর, বুঝলা? সেটা হচ্ছে যে আমি যদি এ প্লাস বি ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করি, এটা একটু খাতায় লিখবা সুন্দর করে, হ্যাঁ, যে এ প্লাস বি ম্যাট্রিক্স কে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ। ঠিক আছে, দুটো সমান। এই দুটো সমান, মানে এমসিকিউ এর জন্য আর কি। এমসিকিউ এর জন্য এ প্লাস বি হোল ম্যাট্রিক্স কে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজের যোগফল যেটা সেটা আমি সমান পাবো। ঠিক আছে, আবার যদি মনে করো যে এ বি যে এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমরা এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ করলে হবে না। ঠিক আছে, এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ করা লাগবে। বুঝেছো? এর কারণ হ্যাঁ, কি? এর কারণ হচ্ছে যে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ কেন আমরা করতে পারছি না, এর কারণ হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এটাকে যদি এটা মনে করো যে হচ্ছে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এইটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ বি কে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমরা কলাম সারিকে উল্টাপাল্টা করে ফেললাম। ঠিক হ্যাঁ, আছে, এই কারণে আলটিমেটলি কলাম সারিকে যখন উল্টাপাল্টা করে ফেলতেছি তখন আমি বি ট্রান্সপোজ এবং এ মানে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ করতে গেলে সেটার গুণনযোগ্যতা হারাই ফেলে। ঠিক আছে, সেই কারণে এইটা হয় হচ্ছে এরকম যে এ বি ট্রান্সপোজ করলে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ আসবে। এই কারণেই এইখানে এটা দেখাতে বলা হয়েছে। বুঝেছো? দেখো, এ বি ট্রান্সপোজ সমান সমান বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাই বলে এইটা ছিল আমাদের টোটাল ম্যাট্রিক্স এর আলোচনা। ঠিক আছে, ম্যাট্রিক্স এর আরো অনেক কিছুই আছে যেটা আমরা অ্যাডমিশনে গিয়ে দেখবো, আপাতত এটুকু জানলেই হবে। হ্যাঁ, সামনে আরো কিছু শিখাবো তোমাকে। আচ্ছা, তোমার কাছে কোন ক্যালকুলেটরটা আছে? কালোটা আছে? সাদাটা আছে। ওই সাদা কালো হ্যাঁ, যেটা 9 ই ই ই এক্স যেটা? হ্যাঁ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নির্ণায়ক বের করব। ঠিক আছে,
নির্ণায়কটা কিভাবে বের করব? নির্ণায়ক বের করার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে, একটা হলো অনুরাশি নামে একটা টপিক আছে, আর একটা হচ্ছে সহগুণক। ঠিক আছে, নির্ণায়ক জিনিসটা আসলে কি? নির্ণায়ক জিনিসটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের মান। ম্যাট্রিক্সের আমাদের নির্দিষ্ট যে মান আছে সেটাকে আমরা বলবো হচ্ছে নির্ণায়ক। নির্দিষ্ট মান হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অনুরাশি আর একটা হচ্ছে সহগুণক। তো এখানে আমরা যদি একটা ম্যাট্রিক্স এখানে নিই, যেমন হচ্ছে আমরা সাংকেতিক ভাষায় নিই A11, A12, A13, A1 সরি 21, 2 1 2 2 2 21, A22 এবং A323। তারপরে হচ্ছে A31, A32 আর এখানে দাঁড়াচ্ছে A33। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যখন হচ্ছে যে প্রতিটা, এখন তোমাকে যেটা করতে হবে নির্ণায়ক বের করার সময়, সেটা হচ্ছে যে প্রতিটা উপাদানের অনুরাশি বের করতে হবে। ঠিক আছে, প্রতিটা উপাদানের অনুরাশি এবং এর পাশাপাশি আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে সহগুণক। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তো অনুরাশি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে, যদি আমরা এই কলামটা বা এই ভুক্তিটা নিয়ে আলোচনা করি, এই ভুক্তিটার অনুরাশি বের করতে চাই, তাহলে এই ভুক্তি বরাবর যে রাশিটা আছে এবং এই ভুক্তি বরাবর যে কলামটা আছে সেটা বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটুকু আমাদের এখানে থাকলো, এগুলো সব অনুরাশি। এটা হচ্ছে A11 এর অনুরাশি। তাহলে আমরা এখন লিখতে পারবো এভাবে যে A11 এর অনুরাশি কি দাঁড়াচ্ছে? অনুরাশি হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? A22, A23, A32 আর A33। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এখন এই অনুরাশির পাশাপাশি আমি যদি এখন তোমাকে বলতে বলি যে হচ্ছে যে তুমি আমাকে বের করে দিবা, সেটা হচ্ছে A12 অনুরাশি কি হবে? A12 এর অনুরাশি। A12 এর অনুরাশি। হ্যাঁ, তাহলে আমরা কি কি A2 1 2 3 1 3 3 A 2 1 2 21, 3 A23,3 1 3 3 A31, A33। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে A12 এর অনুরাশি। একই রকম ভাবে আমরা যখন A13 নিয়ে কাজ করব তখন এইটা বাদ এবং এইটা বাদ, এই মাঝে যেগুলো থাকলো সেটা হচ্ছে A13 এর অনুরাশি। ঠিক আছে, এখন এটা তো উপরের সারির গেল, তাহলে আমরা যদি এইটার বের করতে চাই তাহলে আমরা কি করব? এই সারি এবং এই কলাম বাদ। ঠিক আছে, তখন কোন চারটা থাকলো? এইটা, এইটা, এইটা এবং এইটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন এই অনুরাশির পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখবো, সেটার নাম কি বলেছিলাম? সহগুণক। ঠিক আছে, তো এই সহগুণক জিনিসটা হচ্ছে যে এটাকে বলা হয় যথোপযুক্ত চিহ্ন সহ অনুরাশি। চিহ্ন সহ অনুরাশিকে আমরা বলবো হচ্ছে সহগুণক। ঠিক আছে, তাহলে আমরা অনুরাশি বের করা শিখে ফেলেছি। আমাদেরকে এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা আসলে কি মিন করতেছে সেটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা যেটা সূত্র আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস c। ঠিক আছে, এইটা প্রকাশ করবে, এই চিহ্নটা প্রকাশ করবে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে আমরা চিহ্নটাকে বের করব।
ঠিক আছে, এখন কথা হচ্ছে আর এবং সি এই জিনিসটা আসলে কি বোঝায়। আর এবং সি হচ্ছে, আর হচ্ছে রো নাম্বার, সি হচ্ছে কলাম নাম্বার। সি হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে, আর হচ্ছে রো নাম্বার এবং সি হচ্ছে কলাম নাম্বার। তাহলে আমি যদি বলি যে A11 এর চিহ্ন কি হবে, A11 এর চিহ্ন দাঁড়াবে হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার স্কয়ার, মানে হচ্ছে প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে A21 যদি বের করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, মানে এটা দাঁড়াবে হচ্ছে -1 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, আবার A31 নিয়ে যদি কাজ করি তাহলে দেখা যাবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1, মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে প্লাস। তাহলে দেখো, আবার আরেকটা একটু বের করে নিই, সেটা হচ্ছে A21 টা একটু বের করে দেখি। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 প্লাস 1, মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এত কিছু করে আমরা আসলে কি বুঝলাম? এত কিছু করে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এদের চিহ্নগুলো দাঁড়াবে এরকম। সেটা হচ্ছে প্রথমটা মনে করো যদি আমরা এখানে মাইনাস দিই, সরি, প্রথমটা যদি আমাদের প্লাস হয়, অলওয়েজ প্লাস হবে প্রথমটা, এরপরটা হবে মাইনাস, এরপরটা কি হবে প্লাস। এই দেখো, প্লাস মাইনাস প্লাস। একই রকম ভাবে আমরা জানি সবসময় দুইটা প্লাস কখনো পাশাপাশি বসবে না, তাহলে এই প্লাসের নিচের দিকে কি হবে মাইনাস, এটা কি হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে কি, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চিহ্নগুলো বের করা শিখলাম সহগুণকের। তাহলে সহগুণক যদি আমরা পুরোপুরি ভাবে লিখতে চাই তাহলে মনে করো আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স এরকম 2 3 4 5 6 7 0 8 9। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স। আমরা এখন অনুরাশি এবং সহগুণক আমরা এখান থেকে বের করা শিখব। তাহলে আমরা বলবো যে A11 এর সহগুণক। ঠিক আছে, কারণ সহগুণক বের করলে তোমার হচ্ছে অনুরাশিও বের হয়ে যাবে। কারণ অনুরাশি সহগুণক, তাহলে সহগুণক আমরা জানি যে হচ্ছে সহগুণক লিখতে হয় এভাবে, প্রথমে একটা চিহ্ন বসাতে হয়। তাহলে প্রথমে চিহ্ন বসানোর নিয়ম হচ্ছে তোমাকে এইভাবে দেখাই দিতে হবে, এবং এটার পরে তোমাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে এখানে এটার যে রাশিটা আছে এইটা লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু বইটা একটু দেখে আসি যে আমাদের হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন এটা সহগুণক আমরা নির্ণায়ক আকারে লিখলাম, তাহলে এটার মান সহকারে লেখার চেষ্টা করি। দেখো, এটার মানটা আমরা লিখবো হচ্ছে এভাবে, এইটা তো পজিটিভ, তাহলে এটার চিহ্ন হচ্ছে পজিটিভ, এবং এটার মান বের করার সময় আমরা জানি যে ক্রস গুণন করতে হয়। ঠিক আছে, এইটা মাইনাস হচ্ছে এটা, এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে আমাদের হচ্ছে যে এই বরাবর যখন আমরা ক্রস করব তখন কি হবে প্লাস, তার মানে হচ্ছে যে 6 নং কত 54, আর এইটা হচ্ছে 56। ঠিক আছে, তার মানে আমাদের আলটিমেটলি A11 এর সহগুণক দাঁড়াচ্ছে হচ্ছে -2। ঠিক আছে, ইয়েস। এখন আমরা যদি আরবিটারি বলি যে আমরা এখন বের করতে চাচ্ছি A32 এর সহগুণক। প্রতিটা তোমাকে অঙ্ক করার সময় এই প্রতিটা ভুক্তির সহগুণক বের করতে হবে। ঠিক আছে, আমরা আপাতত আরবিটারি কিছু নাম্বার নিয়ে ট্রাই করতেছি। তাহলে এটা সহগুণক আমরা কিভাবে বের করবো বলো দেখি এখন। 2457 আগে হইতেছে আগে চিহ্নটা বসাই দিই আমরা, আর চিহ্ন হইতেছে 3 + 2 5 মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস, আর এখানে আমরা বসাবো হচ্ছে কত বসাবো এখন 2457 2 4 5
7, তাহলে এটার রাশিটার ভ্যালু কত হবে? মাইনাস কত হচ্ছে? 14 মাইনাস 20 14 মাইনাস হচ্ছে 20, তার মানে এটার ভ্যালু 6 দাঁড়াচ্ছে হচ্ছে 6। ঠিক আছে, তো হুম। এভাবে আমরা যদি বলি যে হচ্ছে তুমি এই সহগুণকগুলোকে বের করলা, এরপরে এই সহগুণকগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, তাহলে ম্যাট্রিক্স গঠন করতে পারবা। ঠিক আছে, আমরা এখন বের করতে চাচ্ছি যে মনে করো আমি আরবিটারি এখানে 9টাই সহগুণক বের করে ফেলেছি। হুম, 9টারই সহগুণক বের করে ফেলেছি। এখন আমি বলছি যে সহগুণক গুলোকে নিয়ে আমরা হচ্ছে যে ম্যাট্রিক্স গঠন করতে চাচ্ছি, ম্যাট্রিক্স গঠন করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে লিখবো? মানে যে পজিশনে আমরা যে সহগুণকটাকে পেয়েছি ওই পজিশনে ওই সহগুণকটাকে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে মনে করো 1 1 এখানে এর জায়গায় -2 বসবে, -2 বসলো, আর এইখানে মনে করো আর 6 3 বসলো, এর আর জায়গায় এখানে আমরা এটা বাকিগুলো বসায় দিব, দিয়ে এটা একটা ম্যাট্রিক্স গঠন করে ফেললাম। এটা নির্ণায়কের কি মেইন কাজ এটাই? হ্যাঁ, নির্ণায়কে আমরা হচ্ছে যে এইগুলো করব। নির্ণায়কের চ্যাপ্টার আচ্ছা, একটু বড় চ্যাপ্টার, নির্ণায়ক ঝামেলার একটা জিনিস। ঠিক আছে, অঙ্কগুলো বড় বড়। হ্যাঁ অঙ্কগুলো বড় বড় এবং একটু একটু ঝামেলার জিনিস। ঠিক আছে, তাহলে মোটামুটি সবগুলো শিখে ফেলেছো, আর এই চিত্রটা মাথায় নিয়ে নাও, তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে, এটা তোমাকে আলটিমেটলি মনে রাখতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস এটা আলটিমেটলি প্র্যাকটিস করতে করতে এগুলো মনে চলে আসবে। ওকে, তাহলে আমরা বইয়ে ফেরত যাই। বইয়ে খেয়াল করে দেখো যে আমরা মোটামুটি সহগুণক কাকে বলে না বলে এগুলো শিখে ফেলেছি এইগুলো। ঠিক আছে, এই যে দেখো নির্ণায়কের চিহ্ন আমরা বের করেছি, এবং এই সহগুণক গুলো কিরকম হবে সেটা আমরা দেখেছি, যে 1 1 এর সহগুণক এই যে এটা। ঠিক আছে, এই চারটা নিয়ে করেছে। ওকে, আর এখানে কিন্তু কোনো প্লাস, এটা প্লাস চিহ্ন। ঠিক আছে, যেহেতু প্রথমটা 1 1, আর যদি 1 2 নিচ্ছে তখন হচ্ছে এটা একটা মাইনাস চিহ্ন চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার হচ্ছে আমি তোমাকে আগে হচ্ছে যে নির্ণায়কের মান বের করা শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্রস গুণ। ক্রস গুণন করে। এখন যদি তোমার হচ্ছে 3/3 ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলে মান বের করতে হবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমরা নির্ণায়কের 3/3 ম্যাট্রিক্স যদি হয়, যে এরকম যেমন 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এরকম যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটার মান বের করার জন্য আমরা এখানে যেভাবে করেছে এভাবে আমরা নাও করতে পারি, আমরা অন্যভাবে করতে পারি। এটা হচ্ছে আমরা এটার মান বের করার জন্য আমরা এভাবে বের করব। সেটা হচ্ছে যে এটার মান বের করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে এই ভুক্তিটাকে আমরা লিখব, চিহ্ন সহ এই ভুক্তিটাকে লিখব। তাহলে এটা চিহ্ন হচ্ছে প্লাস, +1 দিলাম। ঠিক আছে, ঠিক এবং আছে, এরপরে এইটার অনুরাশিগুলোকে নিয়ে যে তোমার রাশিটা মানে মানটা আসবে সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে কত মান আসে? 5 নং 45 আর হচ্ছে 6 8 48। ঠিক আছে, এরপরে হচ্ছে -2 দিব, ইন্টু দিব। -2 কেন দিলাম? কারণ হচ্ছে এইটার পজিশনে এটা অনুযায়ী এটা মাইনাস। ঠিক আছে, এবং এই অনুসারে আমরা যদি এখন এটার মানটা বের করতে চাই তাহলে কিভাবে মানটা বের হবে? এটার অনুরাশিগুলোকে আমাকে বসাতে হবে, অনুরাশির মানটা নিতে হবে। তাহলে অনুরাশির মান কি হবে? 4 6 7 9। তাহলে 4 নং হচ্ছে তোমার 36, আর এইটা হচ্ছে 6 7 42। এরপরে হচ্ছে +3। এখন তুমি দেখো যে এটা কত হয়, এটা হয় হচ্ছে 4 8 কত, 4 5 7 8 4 8 হচ্ছে 32, আর এটা হচ্ছে 5 7 35। ঠিক আছে, তাহলে কত, এটার এখন কি ভ্যালু স্যার কত আসে? প্রত্যেকটা মুক্তির জন্য এভাবে বের করবো নাকি? না, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু বের করে দেখি হিসাবটা মিলতেছে কিনা, আমি অনেকদিন আগে করেছি তো খেয়াল নাই। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এটা হচ্ছে +6, আর এইটা +6 না, হ্যাঁ 12, এটা হচ্ছে +12,
আর এইটা হচ্ছে -9 0। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা রাশি বরাবর করলেই হবে। হুম, যে কোনো একটা রাশি বরাবর, এই আল্লাহ, যে কোনো একটা রাশি বরাবর তুমি যদি এই মানগুলোকে বের করে নিয়ে আসো তাহলেই তোমার নির্ণায়কের মান বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি এখানে বইয়ে দেখানো আছে, আমরা মেনলি এই পদ্ধতি মানে এইটাকে ফলো করব, এটাকে আমরা ফলো করবো কারণ এটাতে করার সুবিধা, তাড়াতাড়ি অ্যান্সার বের হয়। হ্যাঁ, হুম। আর এখানে বইয়ে যেভাবে করেছে সেটা দেখো, বইয়ে হচ্ছে মানে প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে রাশিগুলোকে লিখেছে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এরপরে প্রথম যে দুইটা রাশি আছে এই দুইটাকে আবার রিপিট করেছে। ঠিক আছে, 4 5 7 8 রিপিট করার পর যেটা করেছে সেটা হচ্ছে এই বরাবর ও হচ্ছে যে ক্রস গুণন করা শুরু করেছে, এই বরাবর গুণ করছে। ঠিক আছে, এই বরাবর গুণ করছে, এই বরাবর গুণ করছে এবং এই বরাবর গুণ করলো, এই তিনটাকে পজিটিভ করলো। ঠিক আছে, এবং আলটিমেটলি লাস্টে যেটা করতেছে সেটা হচ্ছে যে এরপরে এই বরাবর হচ্ছে যে রাশিগুলোকে আবার গুণ করতেছে। ঠিক আছে, দিয়ে এগুলোকে মাইনাস করতেছে। ঠিক আছে, এগুলোকে মাইনাস করতেছে, তাহলে এই প্লাস, তিনটা প্লাস এই তিনটা মাইনাস, তার মানে হচ্ছে যে এই কয়টাকে যখন আমরা যোগ করব তখন হচ্ছে আমরা একটা অ্যান্সার পাবো। কিন্তু এই 4 আর 5 যে বাকি রইল তুই সেটা ওটা সমস্যা নাই, তুমি হচ্ছে যে এই যে 4 তুমি টেনেছো, এই যে 3 এর সাথে 4 গুণ করে ফেলছো। ওই এক্সট্রা গুলোর কোনো সমস্যা নেই নাকি? না, এক্সট্রা গুলো আর সমস্যা নাই। ঠিক আছে, তো এভাবে এভাবে সাধারণত আমরা করি না কারণ এগুলো মানে ঝামেলার। আমরা নর্মালি নির্ণায়কের মান বের করার সময় এই উপরে যে মানে ব্ল্যাক বোর্ডে যেটুকু লিখছি এইভাবে করি আমরা। ঠিক আছে, হুম। আচ্ছা, জাস্ট প্রথম সারিটা দিয়ে করে ফেলানো। প্রথম সারিটা দিয়ে আমরা করে ফেলবো। ঠিক আছে, না তুমি করলেও হবে, আমরা পরবর্তীতে এটাই ফলো করব, এটাই ফলো করব, এটা করব না আমরা। ঠিক আছে, এটা আমরা তাহলে করব ভালো, না, আমার জন্য ভালো। আমরা এটাই করব, ইন্টার লেভেলে আমরা এটাই করি। হ্যাঁ, এটা বইয়ের পরে এটা আছে হয়তো। ঠিক আছে, বইয়ের লাস্টের দিকে হয়তো পাবো এটা। ঠিক আছে, আচ্ছা, এখন নির্ণায়কের কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো হলো তোমার মানে মাথায় আনতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জিনিস। ঠিক আছে, তোমাকে এমসিকিউ তে এখান থেকে হ্যাঁ। কোশ্চেন হবে। ঠিক আছে, এখানে ধর্মগুলো কি বলতেছে এটা তোমাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে, বুঝার থেকে মনে রাখাটা বেটার, মানে মনে রাখাটা তোমার হচ্ছে কঠিন। এখানে দেখো, এখানে বলতেছে যে যদি কোনো একটা নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়, ঠিক আছে, কোনো একটা কলাম বা কোনো একটা সারির যদি প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তাহলে সেটা নির্ণায়ক মান কি হবে, শূন্য হবে। Yep. ঠিক আছে, তার মানে বলতেছে যে এই কলামের এইটা যদি শূন্য হচ্ছে প্রথম কলাম, তাহলে এইটার প্রথম সারি হচ্ছে তোমার শূন্য, তাহলে এটা নির্ণায়ক মান হচ্ছে শূন্য। কারণ কথা হলো কেন শূন্য হচ্ছে, ধর্মটা যে বললো এটা কেন শূন্য হচ্ছে বলতে পারবো? দেখো, এইখানে তুমি মনে করো যে এই তিনটাই শূন্য। ঠিক আছে, হ্যাঁ, প্লাস 1 তাহলে শূন্য মাইনাস এটা শূন্য শূন্য, করে লাভ নেই, এখানে শূন্য, এখানে শূন্য। এখানে শূন্য, তার মানে আলটিমেটলি শূন্য আসবে। ঠিক হ্যাঁ, আছে, কারণ তাহলে শূন্য তো অভেদক রাশি। হ্যাঁ, শূন্য কি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা এমন না যে এটা প্রথম সারিটাই তোমাকে হচ্ছে শূন্য হওয়া লাগবে বা প্রথম কলামটা শূন্য হওয়া লাগবে। তুমি এটা যদি এর মাঝের গুলো শূন্য হতো আর এগুলো যদি একটা ভ্যালু থাকতো যে ওয়ান কোনো ওয়ান একটা ওয়ান, সারি বা যে কোনো একটা কলাম। হ্যাঁ। হ্যাঁ তাহলেও এটা হচ্ছে শূন্য হতো। মাঝের গুলো যদি হতো তাহলে কিন্তু আমরা নির্ণায়কের মান বের করার সময় এই মাঝেরটাকে নিয়ে আমরা মান বের করতাম। ঠিক আছে, মাঝেরটাকে আমরা হচ্ছে যে আমাদের মেন রাশি ধরতাম এবং তখন যদি এইটার সহগুণক বের করতে চাইতাম তাহলে কি করতাম, তখন আমরা নিতাম কাকে কাকে, একে নিতাম, হ্যাঁ। তখন আমরা নিতাম একে 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 এবং একে, এই চারজনকে নিতাম। সরি আমি ভুল বললাম, একে নিতাম না,
তখন নিতাম হচ্ছে যে এই 4 জনকে। ঠিক আছে, এই 4 জনকে। এভাবে আমরা হচ্ছে যে এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে যে কোনো একটা রাশি বা কলাম যদি শূন্য হয় তাহলে সেটা তোমার হচ্ছে যে নির্ণায়ক মান শূন্য হবে। ঠিক আছে, এরপরে বলতেছে যে নির্ণায়কের সারিকে যদি আমি কলাম করি এবং কলামকে যদি আমি সারিতে পরিবর্তন করি তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে আমি যদি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এ ট্রান্সপোজ করা শিখেছিলাম, তাহলে নির্ণায়কে আসার পর যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে এটার মান যেটা ছিল, মানের কোনো পরিবর্তন হবে না, মানের পরিবর্তন হয় না। মানে ট্রান্সপোজ করলে মানের পরিবর্তন হয় নির্ণায়কের। হ্যাঁ, নির্ণায়কের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে মানের পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ তুমি হচ্ছে যে প্রথমে এই সারি ধরে তুমি ক্যালকুলেশন করতেছিলা, তখন তোমার সহগুণক ছিল এইরকম, এইগুলো সহগুণক হিসেবে কাজ করতো। এখন তুমি এইটা নিয়ে কাজ করতেছো, তোমার তো আলটিমেটলি এইগুলোই তোমার অনুরাশির সহগুণক, একই জিনিসই সহগুণক রইল, একই জিনিসই রয়েছে। এই কারণে আমরা হচ্ছে ট্রান্সপোজ করলেও এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে দুইটা নিয়ম আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে কি, যে একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে নির্ণায়কের সারিকে কলাম, কলামকে সারি করলে মানের পরিবর্তন হয় না। এরপরে কি বলতেছে দেখো, যে নির্ণায়কের দুইটি কলাম বা সারি যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের সংখ্যা মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, এটা যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে এখানে দেখো একটা উদাহরণ নিয়েছে, আমরা এখান থেকে পড়ি। সেটা হচ্ছে এইখানে যেটা করেছে দেখো, যে এটা প্রথম কলামে A1 ছিল, দ্বিতীয় কলামে B1 ছিল। পরের এটাকে আমরা লিখতে পারবো এভাবে, যে এই কলামটাকে যদি আমি এইখানে নিয়ে আসি আর এই কলামটাকে এইখানে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমাদের সামনে একটা মাইনাস চলে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বুঝতে হবে। হ্যাঁ, মানে আমি যদি একবার ওর জায়গা চেঞ্জ করি তাহলে সামনে একবার মাইনাস আসবে। ঠিক আছে, এখন এর পরের বার যদি আমি মনে করো এরকম করি যে এ কে আমি এখানে নিয়ে গেলাম আর সি কে আমি এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে কি হবে, আরেকটা মাইনাস আসবে, তখন আবার প্লাস হয়ে যাবে। তখন এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন পরবর্তীতে আমাদের যে রাশিটা মানে ম্যাট্রিক্সটা নির্ণয়টা দাঁড়াবে সেটা চিহ্ন হবে এরকম, যে তোমার বি B3 C1 C2 C3 A1 A2 A3। ঠিক আছে, ম্যাট্রিক্সটা দেখতে এরকম মনে হবে যদি আমরা এই দুইবার এটাকে চেঞ্জ করি। ঠিক আছে, ঠিক বুঝা আছে। গেছে? আচ্ছা, একই রকম ভাবে শুধু যে এটা আমরা কি করেছিলাম, কলাম চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, কলাম চেঞ্জ না করে আমরা যদি এই পুরো সারিটাকে ধরে চেঞ্জ করি, যেমন মনে করো এই যে এই সারিটা আছে A3 B3 C3, এইটাকে টেনে নিয়ে গিয়ে আমরা এইখানে বসালাম আর এইটাকে টেনে আমি নিচে বসালাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, একটা মাইনাস চলে আসতেছে সামনে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে বলতেছে যে যদি তুমি দেখো যে দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম হচ্ছে, ঠিক আছে, দুইটা কলাম, সরি, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যদি দুইটা কলাম এবং আচ্ছা এভাবে বলি, যদি দুইটা কলাম একই রকম হয় তাহলে আমাদের এটার নির্ণায়ক মান হবে 0। ঠিক আছে, দেখো এই যে এখানে একটা রাশি আছে, এইখানে একটা রাশি আছে, তাহলে দুইটা রাশি, দুইটা কলাম, দুইটা কলামের দেখো মানগুলো সবই একই, A1 A2 A3। ঠিক আছে, তাহলে এই রাশিটার মান দাঁড়াবে হচ্ছে 0। ওকে, এখন কোনো কারণে দেখা গেল
যে একটা রাশি হচ্ছে এরকম, একটা হচ্ছে 2 3 4 এবং এটার পাশে যে কলামটা আছে সেটা হচ্ছে 4 6 8, এখানে হচ্ছে 1 2 3, এটার মানও শূন্য হবে। কেন? কারণ হচ্ছে এই 4 যেটা ছিল সেটা তুমি কি করতে পারবা, এটাকে লিখতে পারবা 2 ইন্টু 2, এটাকে লিখতে পারবা 2 ইন্টু 3, এটাকে লিখতে পারবা 2 ইন্টু 4। এর পরের কলামে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই 2 গুলোকে তুমি হচ্ছে যে বাইরে নিয়ে চলে আসতে পারবা। তাহলে দেখো দুইটা রাশি বা দুইটা কলাম তোমার কি হয়ে গেল, একই রকম হয়ে গেল। ঠিক আছে? হ্যালো? হুম, ঠিক আছে। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতেছো তো নাকি? হ্যাঁ স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে যদি একটা কলামের আমরা হচ্ছে গুণিতক থাকে তাহলে সেটাকে আমরা বের করে আনতে পারবো। আবার যদি মনে করো এইখানে দেখো যে এইখানে এম আকারে আছে, মানে এখানে এম আকারে গুণিতক আছে আর এখানে এন আকারে গুণিতক আছে, তখন আমরা কি করব? তখন এই কলাম থেকে আমি যদি হচ্ছে যে এম কে বাইরে নিয়ে চলে আসি আর এই কলাম থেকে আমি যদি হচ্ছে যে এন কে কমন নিয়ে আসি, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখন রাশিটা হয়ে গেল আগের মতো a1 a2 a3 b1, সরি a1 a2 a3, তাহলে দুইটা কলাম আমাদের একই রকম হয়ে গেছে, তার মানে এটা তখন হয়ে যাবে শূন্য। শূন্য। ঠিক আছে? আর এইখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য হচ্ছে এইখানে, সেটা দেখো যে আমরা ম্যাট্রিক্সকে যখন হচ্ছে যে 2 দ্বারা গুণ করতাম, তাহলে ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করলে প্রতিটা উপাদানে 2 দ্বারা গুণ হতো। হ্যাঁ। ঠিক আছে? কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যদি আমরা 2 দ্বারা কোনো একটা কিছুকে গুণ করি, মনে করো আমরা এভাবে করলাম জিনিসটাকে, যে আমরা মানটাকে ঠিক রাখার জন্য হাফ ইন্টু 2 করতে চাচ্ছি। ঠিক আছে? এবং এই 2টাকে আমরা হচ্ছে যে ভেতরে যখন আমরা প্রবেশ করাতে চাইবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রতিটা উপাদানকে 2 দ্বারা গুণ করতাম। কিন্তু এখন তুমি যেটা করতে পারবা নির্ণায়কে আসার পরে, যে এই 2 দ্বারা যদি আমি একটা গুণ করতে চাই, ভেতরে ঢোকাতে চাই এই 2 কে, তাহলে হয় এই 2 কে যে কোনো একটা কলাম বরাবর ঢোকাতে হবে অথবা যে কোনো একটা সারি বরাবর তোমাকে গুণ করতে হবে। তুমি সবগুলো উপাদানকে এই 2 দ্বারা গুণ করতে পারবা না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একটা পার্থক্য এখানে। বুঝেছ? মোটামুটি বুঝছি। আচ্ছা, মোটামুটি বুঝলে হবে না। আহ, আহ, না স্যার, এখনের জন্য মোটামুটি থাক। আচ্ছা, এই যে এখানে এই জিনিসটা বলা হয়েছে, এখানে এই জিনিসটা বলা হয়েছে। ঠিক আছে, দেখো যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এইখানে দেখো যে এই যে এম, আমরা প্রথম রাশির কলামকে এম দ্বারা গুণ করেছি, এই এমটাকে যখন আমরা বাইরে আনছি শুধুমাত্র এই কলামটা থেকেই বাইরে আসছে। ঠিক আছে? অর্থাৎ এইটা নির্ণায়কের যে মান, এই মানের সাথে এম গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম। অর্থাৎ এখানে যদি মনে করো এম স্কোয়ার থাকতো, তাহলে আমরা কি করতাম, যে কোনো দুইটা কলাম অথবা দুইটা সারিতে আমাকে তখন গুণ করতে হতো। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে, আচ্ছা বোরিং লাগতেছে না শিখতেছ? শিখতেছি স্যার, বোরিং ভাবে। বোরিং ভাবে শিখতেছ? ইয়েস। আচ্ছা, ধর্মগুলো একটু শিখে না, তারপর ধর অঙ্ক করতে গেলে তখন হচ্ছে যে একটু বোরিং বোরিং লাগবে, এই নির্ণায়কের অঙ্ক করতে গিয়ে মন খারাপ হবে, অনেক অনেক কাটাকাটি হবে। ঠিক আছে? নির্ণায়কের অঙ্ক খুব খুব বেদব অঙ্ক, খুব ঝামেলার অঙ্ক, মানে মাথা খারাপ করে দেয় নির্ণায়কের অঙ্ক। আচ্ছা, তো দেখো যে এখানে বলতেছে যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা হ্রাস বৃদ্ধি করা হলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না। ঠিক আছে? এটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে তুমি মনে করো এরকম ভাবে একটা রাশি হচ্ছে তোমার a1 a2 a3 b1 b2 b3 এবং c1 c2 c3,
তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই a1 এর সাথে তুমি হচ্ছে যে প্লাস mb1 করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ অর্থাৎ তুমি চাইলে তুমি এটাকে এভাবে লিখতে পারবা যে আমি কলাম 1 কে কলাম 1 কে আমি হচ্ছে যে বসাতে চাচ্ছি কি কলাম 1 প্লাস হচ্ছে m ইনটু কলাম 2, এটাকে প্রকাশ করা হয় এভাবে। হ্যাঁ, আমি যদি এইটা সমান সমান এইটা লিখতে চাই তাহলে হচ্ছে আমাকে এইটা এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বোঝানো হয় যে C1 প্রাইম, এটা মানে বোঝায় যে আমি কোন কলামে আমার এই রাশিটাকে বসাতে চাচ্ছি, ঠিক আছে? এবং কোন কোন কলাম আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর ইকুয়ালে বসাবো আমরা। তাহলে C1 প্রাইম মানে আমি 1 নাম্বার কলামে বসাতে চাচ্ছি। কাকে বসাতে চাচ্ছি? বসাতে চাচ্ছি C1 কে প্লাস m ইন্টু C2, অর্থাৎ কলাম 1 এবং কলাম 2 এর m গুণকে আমরা এখানে বসাতে চাচ্ছি, এই জন্য আমি এই কলামটা এভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে এই কলামটা আমরা কিভাবে লিখব? এই কলামটা আমরা লিখব C2 প্রাইম সমান সমান C2 মাইনাস n ইন্টু C3, ঠিক আছে? বোঝা গেছে? এইভাবে আমরা হচ্ছে যে কোনো একটা কলামকে এভাবে চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি হালকা পাতলা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে হালকা পাতলা বুঝেছো? হ্যাঁ, আমরা ম্যাথ করার সময় এইটাও অনেক কাজে দিবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করার জন্য। মানে যে কয়টা ধর্ম আছে সবগুলোই হচ্ছে কাজে দেয়, তার মধ্যে এইটা বেশি ব্যবহৃত হবে, এইটা। হ্যাঁ, কথায় কথায় তোমাকে হচ্ছে যে সাইড নোট দিতে বলবে, ঠিক আছে? মানে এখানে একটা ম্যাথ নির্ণায়কের একটা মানে ঝামেলা জিনিস হচ্ছে, আমি যদি এই এর সাথে মানে হচ্ছে যে আমরা যখন ম্যাট্রিক্স যোগ করতাম তখন 2+3 করতাম দুইটা ম্যাট্রিক্সে, এটা মনে করো যে এরকম ছিল যে এখানে একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার 2 3 4 5 আর একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার 4 5 6 7। আমি যদি এই দুটো ম্যাট্রিক্সকে যখন যোগ করতাম তখন হচ্ছে আমি সরাসরি লিখে দিতাম যে 2+4 3+5, তাই না? কিন্তু এখানে নির্ণায়কে আসার পরে তুমি হচ্ছে লিখতে পারবে না, ঠিক আছে? তোমাকে এই মনে করো তুমি যদি যোগ করতে চাও তাহলে তোমাকে এরকম সাইড নোট দিতে হবে প্রতিটা লাইনে, তুমি জয়বার যোগ করবে তোমাকে তো এবার সাইড নোট দিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে তুমি আমি যদি মনে করো এই যে এটা নির্ণায়ক, এটা নির্ণায়ক, মনে করো যে এখানে আমরা আরেকটা করে রাশি দিয়ে দিই 2 4 5 6 5, এটাই এই নির্ণায়কে। আমি একটু আগে বললাম যে আমি যদি এই রাশির সাথে এই রাশি যোগ করি, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 5 9 এবং হচ্ছে 3, ঠিক আছে? এবং এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3 5 2 3 4 5, ঠিক আছে? আমি কি করলাম, আমি করলাম হচ্ছে এইটাকে এটার সাথে যোগ করে এইখানে বসিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি দেখো আমার পুরো নির্ণায়কের জিনিসটাই তো চেঞ্জ হয়ে গেল, আছো? হ্যাঁ স্যার আছে আছে। তাহলে এখানে দেখো যে আমি পুরো নির্ণায়কের এই জিনিসটা কিন্তু কাঠামোটাই চেঞ্জ, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু তারপরে বলা হচ্ছে যে এই রাশিটা নির্ণায়ক মান এই রাশিটা নির্ণায়ক মানের সমান হবে, ঠিক আছে? যদিও কাঠামো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? ওই হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। কি করতেছো মাইক অফ করে? হ্যাঁ স্যার এই যে মা আর ভাই চিল্লানো লাগে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, তোমরা দেখো এই যে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ? তাহলে আমি তো খাতা দেখার সময় আমি বুঝবো না যে তুমি কি করছো, এভাবে তো অনেকগুলো ক্যালকুলেশন করা লাগবে, একবার এটার সাথে এটা যোগ করবা, একবার ওটার সাথে ওইটা যোগ করবা, আলটিমেটলি দেখা যাবে ম্যাট্রিক্সটা ঘুরে ফিরে তোমার হচ্ছে যে এমন একটা জিনিস এসেছে যে এইটার সাথে কোনো মিলই নাই এইটাতে, হ্যাঁ? তো আমি তো হ্যাঁ আসলে তখন তখন বুঝবো স্যাররা না কনফিউজড হয়ে যাবে যে আমি কেমনে আনছি। কেমনে আনছো, ওই জন্য তখন তোমাকে প্রতিটা লাইনে লাইনে তোমাকে হচ্ছে তুমি যখনই চেঞ্জ করতে যাবা তখনই তোমাকে এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? হুম। আচ্ছা,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ছিল। আমাদের লাস্ট হচ্ছে আমাদের একটা ধর্ম, এটাও গুরুত্বপূর্ণ। সেটা বলা হচ্ছে যে মনে করো যে কোনো একটা রাশির সাথে এরকম ভাবে যোগ করা আছে যে আলফা ওয়ান, মানে A1 এর সাথে আলফা ওয়ান যোগ করা আছে, ঠিক আছে? তখন আমি এটাকে এভাবে লিখতে পারবো যে A1 B1 C1 নিয়ে একটা নির্ণায়ক বের করলাম, আর হচ্ছে আলফা ওয়ান বিটা ওয়ান C1 নিয়ে একটা নির্ণায়ক বের করলাম। ঠিক আছে, মানে এটা বোঝাচ্ছে এরকম ভাবে যদি আমি বলি যে মনে করো একটা ইয়া হচ্ছে 2+1 3 4, 3+2 3 4, 4+5 4 5। ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্ণায়ক। এখন হ্যাঁ এই নির্ণায়কটাকে আমি চাইলে দুই ভাগে ভাগ করতে পারবো, এটা আমার সুবিধা মতো আমি ভাগ করতে পারবো। সেটা হচ্ছে 2 3 4 3 3 4 4 5 4, এটা একটা নিতে পারবো। প্লাস দিয়ে আমি এটাকে আরেকটা নির্ণায়ক নিতে পারবো এভাবে, সেটা হচ্ছে 1 3 4 2 3 4 এবং 5 4 5। বুঝে গেছে? হ্যাঁ স্যার। অর্থাৎ আমরা এটাকে মানে ভাগ করে দিতে পারবো দুইটা পার্টে। ঠিক আছে, এই তাহলে ক্লাসটার আমার দ্বিতীয়বার ভালোভাবে শুনতে হবে আরো। দ্বিতীয়বার যখন পড়বা তখন হচ্ছে এই পিডিএফটা ফোনে অন করে রাখবা। আর আর হুম। তোমার হচ্ছে যে ল্যাপটপে বা হচ্ছে এতে তুমি হচ্ছে ভিডিওটা দেখবা। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে যে মানে বইয়ের সাথে বা পিডিএফ এর সাথে মিলাই মিলাই পড়লে এক কাজ করতে পারো, তোমার তো প্রিন্টার আছে, এই কয়টা পেজ মানে এই ধর্মের পেজটা প্রিন্ট করাই নিবা পিডিএফ থেকে। ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে এটাই যে তো। খাত, হ্যাঁ দিয়ে মানে মিলাই মিলাই পড়বা। তাহলে তোমার হচ্ছে যে এই ধর্মগুলোই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, কারণ ম্যাথ করতে গেলে এই ধর্মগুলোকে আমরা ব্যবহার করে করে ম্যাথ গুলো করবো। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের একটা উদাহরণ দিয়ে রেখেছে এখানে, আমরা উদাহরণে আমরা আজকে যাব না। আমরা হচ্ছে যে আচ্ছা, এই যে নির্ণায়কের মান নির্ণয়ের কৌশল একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা এটা কি বলেছে আমরা একটু পড়ি। প্রথমে প্রদত্ত নির্ণায়কের কোনো সারি বা কলামের সব ভুক্তিকে একই বানাতে হবে। এর জন্য কোনো সারি বা কলামের ভুক্তির সাথে অন্য সারি বা কলাম সমূহের অনুরূপ ভুক্তি যোগ বিয়োগ করতে হবে, বানাতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই, আমরা পরে এটা মাথা ব্যথা করবো। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে আমরা এখন আপাতত মাথা ঘামাচ্ছি না, আমরা হচ্ছে যে আগে থিওরিটিক্যাল শেষ করি। এরপরে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, যদিও আমরা নাম দিচ্ছি হচ্ছে ম্যাট্রিক্স, কিন্তু আসলে আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে আমরা তো নির্ণায়কের চ্যাপ্টারে আছি, তাহলে আমরা ম্যাট্রিক্স নিয়ে মাথা ব্যথা করতেছি কেন? কারণ হচ্ছে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এইটা মূলত যেটা প্রকাশ করে সেটা হচ্ছে নির্ণায়কের মানকে নিয়ে কাজ করে। এই দুইটা ম্যাট্রিক্স নির্ণায়কের মানকে নিয়ে কাজ করে। যদি কোনো একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, এই ম্যাট্রিক্সটা 2 4 - 3 6, এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক মান যদি শূন্য হয়, এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে কনভার্ট করে যদি সেটার মান শূন্য হয়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি সেটার মান শূন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি শূন্য না হয় তাহলে সেটাকে হ্যাঁ বলবো আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক হ্যাঁ স্যার, আছে, এটা আপনি বলছিলেন। এটা বলছিলাম তাই না? বলছে যেটা পরে আসবে। এটা পরে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এসে পেয়ে গেলাম এই জিনিসটা। হুম, এই তো হয়ে গেছে। আচ্ছা, এখন উদাহরণ 3-এ কি বলতেছে দেখো, বলতেছে যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এক্স এর মান কত হবে, এই এক্স এর ভ্যালু গুলো। ঠিক আছে, তার মানে এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা যদি নির্ণায়কে কনভার্ট করে নিই তাহলে এটার ভ্যালু কত? 0। ঠিক আছে, এরপরে এই ম্যাট্রিক্সটার মান বের করেছে, তাহলে দেখো এই যে 3 ইন্টু 3 × তোমার হচ্ছে 6, 6 - 18। বুঝতেছে এখন মান কিভাবে বের করতেছে? হুম। 6 - 18, এরপরে হচ্ছে যে -1, তাহলে মাইনাস কেন আসলো? এই চিহ্নের জন্য। ঠিক আছে,
বোঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা, এরপরে আসতেছে 6x - 6x স্কয়ার। কেন? কারণ হচ্ছে যে এইটার সাথে এইটা করতেছি আর এইটার সাথে এইটা করতেছি, এরপরে এইটা। ওকে, তারপরে আমাকে এখান থেকে কি করতে হবে, এক্স কে সমাধান করে বের করে আনতে হবে। এই যে এক্স এর একটা তোমার মিডল টার্ম করে নিয়ে এসেছে, এরপরে আমাদের এক্স এর ভ্যালু বের হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, না সরি, বর্গ ম্যাট্রিক্স বলতেছে, আমাদের মেন টার্গেট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা। ঠিক আছে, আমরা এটা শিখেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স কে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি আমি গুণ করি, তাহলে সেটার ভ্যালু কত হয়? তাহলে আমরা 1 1 1 0 1 0 1 তার মানে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দিয়ে। আই দ্বারা। ঠিক আছে, এটা এখানে লেখা আছে, দেখো যে n/n মাত্রার দুইটি বর্গ ম্যাট্রিক্স যদি আমরা এ এবং বি কে গুণ করি, তাহলে এইটা যদি শর্ত হয়, তাহলে এখানে আমরা in পাবো। ঠিক আছে, এইটা দ্বারা কি বোঝায়? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত আমাদের জন্য, মানে এমসিকিউ বলো, ম্যাথ বলো, অ্যাডমিশনে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি সমান সমান বি এ সমান সমান যদি আই, এইটা দ্বারা বোঝানো হয় যে বি ম্যাট্রিক্স এটা সমান সমান হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, এটা দ্বারা আসলে বোঝানো হয় যে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এই বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা নিয়ম তোমাকে কি শিখিয়েছিলাম এই এই সত্য থেকে? এই সত্য থেকে কি শিখিয়েছিলাম? না, a into a inverse equal I এই সত্য থেকে শিখাইছিলেন না। এই সত্যটাকে শিখাই নাই, তাই না? তাহলে আমরা আজকে এই সত্যটা দেখে আমরা শেষ করি আজকে। হ্যাঁ, যেমন মনে করো, আচ্ছা এখানে এত ডিস্টার্ব দিচ্ছে কেন? যেমন কি হচ্ছে, হ্যালো? হ্যাঁ স্যার, কি হয়েছে? হ্যাঁ, লিখা পেনে ঝামেলা করতেছে কেন জানি। আচ্ছা, এখানে তোমার হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে 2 3 4 5। কেঁপে কেঁপে যাচ্ছে কি তোমার ওখানে লেখাগুলা? না স্যার, আমার কাছে তো নরমালি আসতেছে। আমার এখানে লেখাগুলো হচ্ছে যে কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তোমার এখানে কি এখন 2 4 3 5 দেখা যাচ্ছে? 2 3 4 5 হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখানে ইনপুটের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যে এই ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, আর আমাদের হচ্ছে যে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে এ ইনভার্স আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এ ইনভার্স এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ধরে নিই এরকম ভাবে, সেটা হচ্ছে যে, আচ্ছা পেনে ঝামেলা করতেছে, আজকে থাক, এটাকে ঠিক করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে মানে নিটটা চেঞ্জ করা লাগবে। পরে। হ্যাঁ, এটা আমরা কালকে দেখবো। এটা কালকে মানে হচ্ছে তোমার নেক্সট দিন, সোমবারের দিন। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, পেনে 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 কেন জানি হচ্ছে যে ঝামেলা করতেছে, আর দেখি আজকে কি হচ্ছে। ঠিক আছে, যেটুকু পড়ালাম আজকে আমরা মেনলি নির্ণায়কের অনেক কিছুই পড়ালাম। খালি আপনি ধর্মগুলো আজকে ধর্মগুলো নিয়ে আলোচনা ধর্ম এবং অনুরাশির সহগুণক এইগুলো পড়ালাম। হ্যাঁ, গত মানে আগামী দিন যখন আমরা ক্লাস করব, তখন আমাদের এই সবগুলোই লাগবে। হ্যাঁ, এই সহগুণক বের করার যে নিয়ম কানুন আমরা দেখলাম, এইগুলো লাগবে আগামী দিন যখন আমরা ক্লাস করতে যাব। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো মতো নোট করে রাখবা। হ্যাঁ, নোট মানে হচ্ছে পড়ে রাখবা, মেন কথা বইয়ে তো আছে, এগুলো পড়ে রাখবা ভালো মতো, যেন নেক্সট দিন আমরা অঙ্ক করার সময় তুমি এগুলো বুঝতে পারো। ঠিক আছে, আর ওই প্রথম চ্যাপ্টারটুকু কমপ্লিট করে ফেলো, ওই সৃজনশীল যে দুইটা আছে ওই দুইটা করে ফেলো। ঠিক আছে। ঠিক আছে, আর অনুশীলনীতে এমসিকিউ গুলো প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, এমসিকিউ পরে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে সোমবারের দিন নেক্সট। ওকে, ঠিক আছে তাহলে আসি। আচ্ছা।